আচ্ছা, এই রিভিউ এক্সামটাতে আপনাদের হচ্ছে টপিক তো অনেকগুলোই টপিক ছিল। আমরা খুব তাড়াতাড়ি একটু ডিসকাশন করে এটা হচ্ছে শেষ করে দিই। আপনারা তো নিশ্চয়ই যখন ক্লাস করেছেন আপুরা অবশ্যই খুব সুন্দর করে পড়াইছেন, আমরা জাস্ট একটু হালকা ডিসকাশন করব। প্রথম প্রশ্নটা কি ছিল? এ 26 years old lady, para 1, Caesar, presented at her 31 weeks of gestation with a USG report showing twin pregnancy with single fetal demise. According to the USG, the alive fetus is 23 weeks and weight is 650 gram, and dead fetus is 27 weeks with pleural effusion, scalp and body edema and polyhydramnios. And USG report of 11 weeks shows confirms her gestational age and monochorionicity. তাহলে ডায়াগনোসিস তো এটা আপনারা খুব সহজ এটা বলতে পারবেন যে সেকেন্ড গ্র্যাভিডা, 31 weeks of pregnancy with multiple pregnancy with single fetal demise with previous history of 1 cesarean section. আচ্ছা, হোয়াট ইজ ইউর ডেফিনিট ম্যানেজমেন্ট? তাহলে ডেফিনিট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখানে যেহেতু আমাদের 2 নাম্বার আছে, একেবারে ছোট করে লিখলে হবে না। তাহলে প্রথমে হচ্ছে আপনার জেনারেল আর হচ্ছে আপনার অবস্টেটিক ম্যানেজমেন্ট। জেনারেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার কি আসবে যে অবশ্যই আপনাকে কাউন্সিলিং অ্যাবাউট দ্য আউটকাম অফ দ্য সার্ভাইভিং টুইন। ঠিক আছে, দেখেন এটা একটা মিড ট্রাইমেস্টারে আপনার একটা সিঙ্গেল ফিটাল ডিমাইস হয়েছে, আপনি অনেকদিন পর্যন্ত আরেকটা বাচ্চাকে কন্টিনিউ করবেন প্রেগনেন্সি, এবং সেক্ষেত্রে কিন্তু এই বাচ্চাটার মরবিডিটি এবং মর্টালিটি রেট অনেক হাই এবং সাথে অনেক রকমের কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। তো অবশ্যই আপনাকে সার্ভাইভিং টুইনের ব্যাপারে কাউন্সিলিং করতে হবে এবং ভিগোরাস মনিটরিং করতে হবে। আচ্ছা, অবস্টেটিক ম্যানেজমেন্টের মধ্যে কি থাকবে? আপনার টাইম অফ ডেলিভারি, যেটা আমাদের প্ল্যান, ইনিশিয়াল প্ল্যান হচ্ছে কন্টিনিউ প্রেগনেন্সি আপ টু 32 to 34 উইকস। এর বেশি আমরা কন্টিনিউ করবো না এবং আমরা চেষ্টা করবো 32 পর্যন্ত নিয়ে যাওয়ার। মোড অফ ডেলিভারিটা কি? আমরা উই ক্যান অ্যালাউ ভ্যাজিনাল ডেলিভারি ইফ নো আদার কন্ট্রাইন্ডিকেশনস আর প্রেজেন্ট, এন্ড প্লেস কি? ইট ইজ ইন আ টারশিয়ারি কেয়ার সেন্টার, সেখানে আমরা করবো। এবং এই যে আমরা টাইমটা ওয়েট করে 32 to 34 উইকস পর্যন্ত নিয়ে যাব, এই টাইমের মধ্যে আমার একটু কিছু ফলো আপ থাকতে হবে। তাহলে ফলো আপ করবো কি কি? আমরা হচ্ছে কোনো স্ট্রাকচারাল অ্যানোমালি আছে কিনা বাচ্চাটার, এটাকে আমরা ইভালুয়েট করব। আমরা 2 উইকলি হচ্ছে সোনোগ্রাফি করব, আমরা বায়োফিজিক্যাল প্রোফাইল এবং সিটিজি করব হচ্ছে টুয়াইস উইকলি, এবং ফিটাল অ্যাফেকশন দেখার জন্য আমরা ডপলার স্টাডি করব, এবং আমরা যেহেতু আর্লি টার্মিনেট করছি আমরা সেক্ষেত্রে ফিটাল স্টেরয়েড দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এইগুলা হচ্ছে আমাদের স্পেসিফিক ম্যানেজমেন্ট বা ডেফিনিট ম্যানেজমেন্টে যদি আসি। আচ্ছা, এরপর কি? হোয়াট আর দ্য পয়েন্টস দ্যাট শুড বি টেকেন ইনটু কনসিডারেশন ডিউরিং ফর্মুলেশন অফ দ্য ম্যানেজমেন্ট প্ল্যান? তাহলে আমার কি কি জিনিস ডিপেন্ড করতেছে? এক নাম্বার কথা, আমার টাইমিং অফ দ্য ফিটাল ডিভাইস। যদি ফার্স্ট ট্রাইমেস্টারে ডিভাইস হতো তাহলে আমাদের প্ল্যানটা এক রকমের হতো, সেকেন্ড ট্রাইমেস্টার দেখে এর ম্যানেজমেন্টটা আরেক রকমের, যদি লেট ট্রাইমেস্টার থার্ড ট্রাইমেস্টারে হতো সেটা ম্যানেজমেন্টটা আরো অন্য রকমের থাকতো। ঠিক আছে, তারপরে কি? টাইপ অফ জাইগোসিটি অ্যান্ড কোরিওনিসিটি, এটা আমার ইম্পর্টেন্ট দেখতে হবে। তারপর কি? জেস্টেশনাল এজ অফ দ্য টুইন, ইটিওলজি অফ ফিটাল ডিভাইস, যদি আমি আইডেন্টিফাই করতে পারি যে কোন ইটিওলজিতে হচ্ছে এটা। তারপরে কি? আরেকটা কি? টাইম ইন্টারভ্যাল অফ দ্য ডেথ অফ ফার্স্ট টুইন এন্ড ডেলিভারি অফ দ্য সার্ভাইভিং টুইন, কতদিন গ্যাপে আমার পরের বাচ্চাটা ডেলিভারি করাচ্ছি, কতদিন পর্যন্ত সেভাবে থাকতেছে, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এই পয়েন্ট গুলাকে আমার কনসিডারেশনে রাখতে হবে একটা ম্যানেজমেন্ট প্ল্যান করার সময়। আচ্ছা, এরপরের প্রশ্ন যেটা, মিসেস এক্স, 35 years old lady, arrives at her 5 weeks of pregnancy in the labor room with complaining of abdominal pain and vaginal bleeding. Bleeding is bright red in color. She has no attention of her fetal movement due to pain. Her 14 weeks EVG shows normal location of placenta. On examination, a pulse 110 beats per minute, BP 80/60, symphysiofundal height 38 centimeter, abdomen tender, fetal heart sound absent, cervix closed but effaced. What is the most likely diagnosis? হ্যাঁ, তাহলে এটা কি? এটা আমাদের সিনারিওটা বেসিক্যালি এপিএইচ, এবং এপিএইচ এ দেখেন ব্রাইট রেড কালারের ব্লাড আসতেছে, ফিটাল মুভমেন্ট নাই, আপনার হচ্ছে ফান্ডাল হাইটটা বেড়ে গেছে, অ্যাবডোমেন টেন্ডার, ফিটাল হার্ট সাউন্ড অ্যাবসেন্ট, তার মানে এটা মোস্ট লাইকলি অ্যাব্রাসিও প্লাসেন্টা, যেহেতু আপনার সোনোগ্রাফিতে প্লাসেন্টা নর্মাল পজিশনে বলছিল। তাহলে আমাকে বলতে হবে যে এপিএইচ ডিউ টু অ্যাব্রাসিও প্লাসেন্টা উইথ আইইউডি উইথ শক। শকটা কিন্তু বলে দিতে হবে, কারণ আপনার বিপি এখানে দেখেন 80/60 উল্লেখ করে দিচ্ছে। তো এই পয়েন্টটা আপনাকে মেইনটেইন করতে হবে। আচ্ছা,
তাহলে হাউ উইল ইউ ম্যানেজ দ্য পেশেন্ট, আড়াই মার্কস। এটা কিন্তু একদম একটু রচনা টাইপের একটা অ্যান্সার হবে। যেহেতু এপিএইচটা আপনার এখানে ম্যানেজ করতে হবে, আড়াই মার্কস বড় অ্যান্সারে দেওয়া আছে, তাহলে আপনার এপিএইচটা কি? ইট ইজ অ্যান অবস্টেটিক ইমার্জেন্সি। তাহলে ইমার্জেন্সির ক্ষেত্রে আপনার ম্যানেজমেন্টটা হচ্ছে সিমultaneous রিসাসিটেশন করতে হবে এবং ম্যানেজ করতে হবে পেশেন্টটাকে, সাথে সাথে আপনাকে কাউন্সিলিংও প্রপারলি করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে পেশেন্টের জেনারেল কন্ডিশনটা আপনি অ্যাসেস করবেন, এন্ড দেন আফটার ইমিডিয়েট রিসাসিটেশন ব্রিফ হিস্ট্রি। এখানে কিন্তু আপনার ডিটেইলড হিস্ট্রি, থরো এক্সামিনেশন, এই সব কিছু আপনি করতে পারবেন না। আপনাকে একটা ছোট করে হিস্ট্রি নিতে হবে, কুইক এক্সামিনেশন করতে হবে। ব্রিফ হিস্ট্রি, কুইক এক্সামিনেশন আর রিলেভেন্ট ইনভেস্টিগেশন শুড বি সেন্ট ফর প্রপার ডায়াগনোসিস এন্ড ম্যানেজমেন্ট। তাহলে হিস্ট্রিতে কি হবে, আমরা ব্লিডিংটা কি টাইপ অফ ব্লিডিং, থ্রু আউট দ্য প্রেগন্যান্সি তার আগে কখনো এই ব্লিডিং এর কোনো এপিসোড ছিল কিনা, কোনো হিস্ট্রি ছিল কিনা, কোনো ট্রমা, পানি ভাঙার হিস্ট্রি আছে কিনা, কোনো অবস্টেটিক এবং মেডিকেল কমপ্লিকেশন আছে কিনা, যেমন হাইপারটেনশন বা প্রি এক্লাম্পসিয়া, এটা অ্যাব্রাপসিওর দিকে খুব বেশি যায়। প্রিভিয়াস হিস্ট্রি অফ অ্যাব্রাপসিও ছিল কিনা, রেগুলার অ্যান্টিনেটাল চেকআপে ছিল কিনা, এই হিস্ট্রিগুলো আমাকে শর্টকাটে নিতে হবে। জেনারেল এক্সামিনেশনে আমাকে দেখতে হবে কি পালস, বিপি, অ্যানিমিয়া, ইডিমা। পালস বিপি অ্যানিমিয়া তো বোঝাই যাচ্ছে, ইডিমাটা কেন ইম্পর্টেন্ট, পেশেন্টটা যদি প্রি এক্লাম্পসিয়া পেশেন্ট হয় কিন্তু অ্যাব্রাপসিওর দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, তখন কিন্তু আর আপনি মানে পেশেন্টটা শকে আসছে, আপনি কিন্তু আর বিপি বেশি পাবেন না। প্রি হইলেও আপনি বিপি তো বেশি পাবেন না, পেশেন্ট শক দেখে বিপি কিন্তু ফল করবে। পার অ্যাবডোমিনালি আপনাকে ফিটাল হার্ট রেট পাচ্ছেন কিনা, লাইভ প্রেজেন্টেশনে কি অবস্থা, এবং ফান্ডাল হাইট কত দূর গেছে। ফান্ডাল হাইট দেখে কিন্তু আমরা এটা অ্যাসেস করতে পারবো যে তার ইন্টারনাল ব্লিডিং কত বেশি হচ্ছে বা কত কম হচ্ছে, তার কনসিলড হেমোরেজের কি অবস্থা। পারভাজনাল এক্সামিনেশন, আমার টার্গেট কি পেশেন্ট লেবারে আছে কিনা এটা অ্যাসেস করা, সেটা আমি খেয়াল করবো। আচ্ছা, ইনভেস্টিগেশন, আপনার তো এই সময় পেশেন্টকে তো আলট্রা করতে পাঠাইতে পারা সম্ভব না। আপনার যদি হসপিটালে পোর্টেবল সোনোগ্রাম মানে সোনোগ্রাফি মেশিন থাকে কিংবা থাকে, সেক্ষেত্রে আপনি সোনোগ্রাম করবেন একটা। তবে অবশ্যই একটা সিবিসি পাঠাইতে হবে, ব্লাড গ্রুপ করা না থাকলে ব্লাড গ্রুপ পাঠাইতে হবে এবং কোয়াগুলেশন প্রোফাইলটা দেখতে হবে। এখন ম্যানেজমেন্ট আমার কিসের উপর ডিপেন্ড করবে? ম্যানেজমেন্টে ডিপেন্ড করবে হচ্ছে আপনার সিভিয়ারিটি অফ দ্য ব্লিডিং, ফিটাল কন্ডিশন, ম্যাটার্নাল কন্ডিশন এবং ফ্যাসিলিটি অ্যাভেলেবল কিরকম, তার উপর ডিপেন্ড করবে। এখন এই সিনারিওটাতে আমরা কি পাইছি, এই সিনারিওটাতে কিন্তু আমরা ফিটাসটা ডেড এবং বলছে কি যে সার্ভিস যদিও ক্লোজ কিন্তু ইনভেস্টমেন্ট তার ভালো। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা ভ্যাজিনাল ডেলিভারি অ্যালাউ করতে পারি উইথ প্রপার ইন্ডাকশন, যদি অন্য কোনো কন্ট্রাইন্ডিকেশন প্রেজেন্ট না থাকে। কি কি কন্ট্রাইন্ডিকেশন, যেমন হচ্ছে ফিটাল যদি ট্রান্সভার্স লাইন না থাকে, ফিব্রিনোজের লেভেলটা যদি খারাপ না থাকে, পেশেন্ট যদি ডিআইসির দিকে না যেতে থাকে, এবং এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। নর্মালি কি হয়, একটা অ্যাব্রাপসিও প্লাসেন্টার রোগী যদি পেশেন্টটা লেবারে থাকে বা এরকম ডেড বেবি নিয়ে আসে, আমরা যদি এআরএম করে দিই, নর্মালি কিন্তু ব্লিডিংটা হচ্ছে কমে এবং অ্যাব্রাপশনটা স্টপ হয়। যদি অ্যামনিওটমি করে সেটা করতে আমরা না পারি, এইসব ক্ষেত্রে কিন্তু আমরা আর অ্যালাউ করতে পারবো না। যতক্ষণ এরকম কন্ডিশন হচ্ছে একটা ডেড ফিটাস, আমরা ভ্যাজিনাল ডেলিভারি অ্যালাউ করতে পারি, ম্যাটার্নাল কন্ডিশন সবকিছু মেনটেন করে। এবং তারপর কি থার্ড স্টেজ অফ ম্যানেজ, থার্ড স্টেজ কিভাবে ম্যানেজ করতে হবে, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট করতে হবে এবং প্রোফাইলেক্টিভ সকল প্রিকশন নিতে হবে ফর পিপিএইচ। এটা হচ্ছে আপনার মানে হাউ উইল ইউ ম্যানেজ হার। যেহেতু ম্যানেজমেন্টের মধ্যে অনেক কথাবার্তা আছে, যতটুকু ছোট করে কনসাইজ ওয়েতে লিখতে পারবেন ততই হচ্ছে ভালো। আচ্ছা, তারপর হোয়াট কমপ্লিকেশনস মে অ্যারাইজ ইফ দ্য পেশেন্ট ইজ কেপ্ট আনট্রিটেড। এটা একদম অ্যান্টিপার্টাম, ইন্ট্রাপার্টাম, পোস্টপার্টাম কি কি কমপ্লিকেশন হইতে পারে, হেমোরেজ, শক, ব্লাড কোয়াগুলেশন ডিসঅর্ডার, অর্গান ড্যামেজ, ম্যাটার্নাল ডেথ। ইন্ট্রাপার্টামে হচ্ছে পিপিএইচ, শক, ম্যাটার্নাল ডেথ। পোস্টপার্টামে পিপিএইচ, প্রিপেরাল সেপসিস, সাব ইনভলিউশন অফ দ্য ইউটেরাস। এই ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার কি, এপিএইচ এর ক্ষেত্রে কিন্তু আপনার শিহান সিনড্রোম ডেভেলপ করতে পারে। অনেক সিভিয়ার যদি ব্লিডিং হয় সেক্ষেত্রে পিটুইটারি ফেলিয়ার হয়ে শিহান সিনড্রোম ডেভেলপ করতে পারে। এবং এটা হচ্ছে লিখলে একদম লাস্টে লিখবেন, কারণ এটা একটা লং টার্ম কমপ্লিকেশন, তাই না? তাহলে আপনার মানে আর্লি কমপ্লিকেশন গুলো আগে লিখে তারপরে এগুলা লিখবেন। আচ্ছা, এরপর 3 নাম্বার যেটা, 30 years প্রাইমি পেশেন্ট comes at the labor room at her 41 weeks of gestation with history of labor pain for 22 hours. Mention the causes behind this condition. আচ্ছা, এখানে দেখেন, এখানে আমাদের
সিনারিওটা কিন্তু একটু ইনকমপ্লিট বলতে হয়তো আমরা ইচ্ছা করে সিনারিওটা এরকম করা হয়েছে যে পেশেন্টটা কিন্তু কোনো পারভাইজানাল মানে এক্সামিনেশনে কোনো ফাইন্ডিংস নাই, কিছু নাই। তাহলে যখন আপনাকে বিহাইন্ড দ্য কন্ডিশন আপনি লিখতেছেন, তাহলে আপনাকে সবগুলো স্টেজ কভার করতে হবে। সেটা ল্যাটেন্ট ফেজেও হইতে পারে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, যে কোনো স্টেজ এসে থাকতে পারে। তাহলে এখন প্রলং ল্যাটেন্ট স্টেজ যদি হয়, ল্যাটেন্ট স্টেজের কজ গুলো কি কি হইতে পারে? ইনঅ্যাপ্রোপ্রিয়েট sedation in the early stage of labor. Labor starts with unripe cervix. Labor starts with cephalopelvic disproportion, malposition and malpresentation, আর হচ্ছে PROM. প্রলংড অ্যাক্টিভ ফেজ। অ্যাক্টিভ ফেজের মধ্যে তাহলে আপনার দুই ভাগে ভাগ হচ্ছে, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ। ফার্স্ট স্টেজে কি এগুলো তো একদম একই কথাবার্তা, ফল্ট ইন পাওয়ার, প্যাসেজ, প্যাসেঞ্জার, এই যা যা থাকে এগুলো সব একদম দত্তের কথাবার্তা। অ্যাবনর্মাল ইউট্রাইন কন্ট্রাকশন, যেমন ইউট্রাইন ইনার্শিয়া, ইনকোঅর্ডিনেটেড ইউট্রাইন কন্ট্রাকশন। প্যাসেঞ্জারের ফল্ট কি? কন্ট্রাক্টেড পেলভিস, সার্ভাইকাল ডিস্ট্রোসিয়া, পেলভিক টিউমার অর ইভেন ফুল ব্লাডার। ফল্ট ইন প্যাসেঞ্জার, ম্যাল পজিশন, যেমন অক্সিপিটো পোস্টেরিয়র হতে পারে, বা ম্যাল প্রেজেন্টেশন, ফেস বা ব্রাউ প্রেজেন্টেশন। Congenital anomaly of the fetus, hydrocephalus যদি হয়, deflexed head, minor degree of pelvic contraction, disordered uterine action. Others এর মধ্যে কি হতে পারে? Injudicious use of sedative and analgesic before the active labor start. সেকেন্ড স্টেজে একই কথা, পাওয়ার, প্যাসেজ, প্যাসেঞ্জার, এবং কথাবার্তাগুলো মোটামুটি সেম, কিন্তু আপনাকে একটু লিখে দিতে হবে। তাহলে এই তারপর 2 নাম্বার কি? হাউ উইল ইউ অ্যাসেস দ্য পেশেন্ট ক্লিনিক্যালি আমি অ্যাসেস করব কিভাবে? হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন। এই হচ্ছে আমার ক্লিনিক্যালি হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন। এখানে কিন্তু ইনভেস্টিগেশনটা আসবে না। তাহলে এখানে আমার হিস্ট্রিতে কি কি থাকবে? হিস্ট্রিতে আপনার থাকতেছে হচ্ছে এইজটা কিরকম, সেটা আপনাকে দেখতে হবে। যে যদি আপনার ইনক্রিজিং এজ হয়, তাহলে আপনার ইউট্রাইন ইনার্শিয়া ডেভেলপ করতে পারে, বা রিজিডিটি অফ দ্য পেলভিক ফ্লোর মাসল। যেহেতু এখানে 35 ইয়ার্স আমাদেরকে বলা ছিল, সো আমি হচ্ছে ইনক্রিজিং এজটা দেখতেছি। হিস্ট্রি রিগার্ডিং প্রেজেন্ট প্রেগনেন্সি। হিস্ট্রি রিগার্ডিং প্রেজেন্ট প্রেগনেন্সি অলওয়েজ ইম্পর্টেন্ট, যে হচ্ছে আপনার এলএমপি বা ডেটের সোনোগ্রাফি করে দেখতে হবে, কারণ পোস্টটার্ম প্রেগনেন্সি যেটা থাকে এগুলো মানে ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ প্রোলংড এন্ড অবস্ট্রাক্টেড লিভার। যেহেতু এটা 41 উইকস, তাহলে আমাকে আগে ডেটটা ঠিক মতো দেখে নিতে হবে। হিস্ট্রি রিগার্ডিং দ্য লেবার রিলেটেড আমার হিস্ট্রি কি, পেশেন্টটা আদৌ অ্যাক্টিভ লেবারে গেছে কিনা, এর কি অবস্থায় আছে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, তাই না? তাহলে ক্যারেক্টার অফ দ্য লেবার পেইন, যে ইন্টেন্সিটি, ডিউরেশন এন্ড ফ্রিকোয়েন্সিটা কিরকম, ইউট্রাইন কন্ট্রাকশনটা কিরকম, ইনকোঅর্ডিনেটেড ইউট্রাইন কন্ট্রাকশন নাকি ভালো কন্ট্রাকশন আসতেছে, এনি অ্যাসোসিয়েটেড হার্ডেনিং অফ দ্য ইউটেরাস, ইউজ অফ এনি মেডিকেশন আউট অফ দ্য হসপিটাল। দেখা গেল রোগী বাইরে থেকে ট্রায়াল দিয়ে ডায়ের কাছে গিয়ে ইচ্ছা মতো পিটন টিটন নিয়ে তারপর হাজির হইলো, তাই না? এরকম তো আমরা অনেক পাই। তারপর হচ্ছে স্ট্যাটাস অফ দ্য মেমব্রেন, এনি হিস্ট্রি অফ হ্যান্ডলিং উইথ আনট্রেন্ড ডাই এট হোম, এই হিস্ট্রিগুলো আমাকে নিতে হবে। এবং অ্যাসোসিয়েটেড কোনো মেডিকেল ডিসঅর্ডার আছে কিনা, পেশেন্ট রেগুলার অ্যান্টিনেটাল চেকআপে ছিল কিনা রিভিউ করতে হবে সব রেকর্ড। এই যে এই কথাবার্তাগুলো, অ্যান্টিনেটাল চেকআপে ছিল কিনা, অ্যাসোসিয়েটেড মেডিকেল ডিসঅর্ডার আছে কিনা, হিস্ট্রি রিগার্ডিং প্রেজেন্ট প্রেগনেন্সি, এই কথাগুলো কিন্তু যে কোনো পেশেন্টের ক্ষেত্রে যদি আপনার বলে যে আপনি ক্লিনিক্যালি অ্যাসেস করবেন বা কিভাবে হিস্ট্রি দেখবেন, কি জানতে চাবেন, এই কথাগুলো কিন্তু সব আসবে। এবং চেষ্টা করবেন একটু পয়েন্ট করে তার ভিতরে লিখতে। এগুলো তো আপনারা সবই লিখেন, লেখার প্যাটার্নটা একটু সুন্দর করলে ম্যাডামরা হচ্ছে অ্যাট্রাক্টেড হয়। এখন হচ্ছে এক্সামিনেশনে আমার এখানে কি কি ইম্পর্টেন্ট? প্রলং লেবার, তাহলে আমাকে হচ্ছে সিপিডির কথা মাথায় রাখতে হবে। মোটা পেশেন্টদের ক্ষেত্রে আমার কি হয়, ওবেসিটির ক্ষেত্রে লেবার প্রোগ্রেসটা খারাপ হয়, এগুলো দেখতে হবে। হাইট অ্যাসোসিয়েটেড উইথ সিপিডি, BMI, obesity influence for the progress of the labor. Dehydration in favor of obstructed labor, তাই না? অ্যানিমিয়া, পালস, বিপি, ইডিমা, রেসপিরেশনটা ইম্পর্টেন্ট, কারণ কি অবস্ট্রাক্টেড লেবারের ক্ষেত্রে কিন্তু পেশেন্টের অ্যাসিটন ব্রেথ থাকে বা রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, এই জিনিসগুলো আমাকে খেয়াল করতে হবে। পার অ্যাবডোমেনে আমাকে হচ্ছে দেখতে হবে যে সাইজ এবং ইউনিফর্মিটি অফ দ্য ইউটেরাস। হইতে পারে না যে অনেকক্ষণ ধরে লেবারে থাকতে থাকতে রাপচার হয়ে গেছে। রাপচার হলে কি হবে, আপনার ইউটেরাসের যে ইউনিফর্মিটিটা সেটা কিন্তু অল্টার্ড হবে, আমরা সুন্দর ইউটেরাসের যে একটা কন্ট্রোল সেটা পাবো না। তারপর হচ্ছে আমার ব্যান্ডেল স্ট্রিং প্রেজেন্ট আছে কিনা, অবস্ট্রাক্টেড লেবারে ব্যান্ডেল স্ট্রিং পেতে পারি, এগুলো আমরা ইন্সপেকশনে দেখছি। এরপর পালপেশনে আপনার কি কি দেখতে হবে? ফান্ডাল হাইট, লাই, প্রেজেন্টেশন, পজিশন, লাইকার ভলিউম, ইউট্রাইন কন্ট্রাকশন। এবং অস্কালটেশনে হচ্ছে আপনার ফিটাল হার্ট রেটটা ইম্পর্টেন্ট।
এরপর হচ্ছে আপনার পারভাজেনাল এক্সামিনেশন। পারভাজেনাল এক্সামিনেশনে আপনার ইন্সপেকশনে আপনার ভালভাটা নর্মাল আছে নাকি ড্রাই ইডিমাটাস হয়ে আছে সেটা দেখতে হবে। এনি ভিজিবল ব্লিডিং বা কোনো মেকোনিয়াম আছে কিনা সেটা দেখতে হবে। এবং তারপর আপনি যখন ম্যানুয়ালি বিশপ স্কোরিং করে পেলভিক অ্যাসেসমেন্ট করবেন টু এক্সক্লুড দ্য সিপিডি। এখানে এটা হচ্ছে ইনভেস্টিগেশনটা কিন্তু আর আসবে না, যেহেতু আমরা ক্লিনিক্যালি অ্যাসেস করছি তাহলে আমাদের হিস্ট্রি এক্সামিনেশন পর্যন্তই থাকবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন মেনশন দ্য কজেস এন্ড ডায়াগনস্টিক ফ্যাক্টর অফ ডিপ ট্রান্সভার্স স্যারিস। এটা কিন্তু একটা মেজর কজ অফ প্রলং লেবার। দেখা যায় অনেক নেমে আসছে কিন্তু আর সুন্দর মতো রোটেশনটা কমপ্লিট হয় না এবং লেবার আর প্রোগ্রেস করে না, প্রলং থেকে অবস্ট্রাক্টেড লেবার পর্যন্ত হয়ে যায়। এবং ডিপ ট্রান্সভার্স অ্যারেস এটা ম্যাডামদের খুব খুব পছন্দের একটা টপিক। এটা অবশ্যই ভালো মতো পড়বেন। তাহলে ডিপ ট্রান্সভার্স অ্যারেস্টের ক্ষেত্রে ম্যাল প্রেজেন্টেশন ম্যাল পজিশনের ক্ষেত্রে আপনাদের ডিপ ট্রান্সভার্স অ্যারেস্ট অক্সিপিটো পোস্টেরিয়র মানে ব্রিজ তো আছেই, ব্রিজ ছাড়া এই দুইটা হচ্ছে আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ট্রান্সভার্স লাইটটা একটু দেখবেন, কারণ ট্রান্সভার্স লাইটের ক্ষেত্রে কিন্তু একমাত্র হচ্ছে ইন্টারনাল পোর্টাল লিভারেশন করা যায়, বাকিগুলা মিড টার্মে হোপফুলি আসার কথা না। এই তো। আচ্ছা, তাহলে ডিপ ট্রান্সভার্স অ্যারেস্টের মধ্যে আপনার কিভাবে আপনি আগে কজটা কি হইতে পারে, ফল্টি পেলভিক আর্কিটেকচার সাচ প্রমিনেন্ট ইসিয়াল স্পাইন, ফ্ল্যাট স্যাক্রাম এন্ড কনভার্জেন্ট সাইড ওয়ালস, এই সব কারণে হইতে পারে ডিফ্লেকশন অফ দ্য হেড, উইক ইউটেরাইন কন্ট্রাকশন এন্ড ল্যাক্সিটি অফ দ্য পেলভিক ফ্লোর মাসল। এই এবং ডায়াগনোসিস আপনি কিভাবে করবেন, হিস্ট্রিতে আপনার একই কথা, ডিউরেশন, ক্রাইটেরিয়া, লেবার পেইন, ইনজুডিশিয়াস ইউজ অফ অক্সিটোসিন ছিল কিনা এই হিস্ট্রিগুলো নিবেন। এবং পারভাজিনালে আপনার এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফাইন্ডিংস। তাহলে কি, হেড ইজ এঙ্গেজড, the sagittal suture lies in the transverse bispinous diameter, anterofrontonally is palpable। এই তিনটা পয়েন্ট একদম ভোলা যাবে না। হেড এঙ্গেজড হবে, sagittal sutureটা এটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। The sagittal suture lies in the transverse bispinous diameter and anterofrontonally is palpable. Faulty pelvic architecture may be detected। এই হচ্ছে আপনার কথা। আচ্ছা, 4 number, Mrs. X, 35 years, second gravida with history of IUD, came at a 34 weeks of gestation with postprandial blood sugar 12 millimole per liter. Now she has presented with less fetal movements. She has history of DM for last 9 years. What are the hormones responsible for this pathology during pregnancy? কি হইতে পারে, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, গ্রোথ হরমোন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, প্রোজেস্টেরন। হ্যাঁ, এই হরমোন গুলা কিন্তু আপনার রেসপন্সিবল এইসব ক্ষেত্রে। আচ্ছা, আপনাদের যেহেতু এসিকিউ টাইপের কোশ্চেন, আমাদের হচ্ছে আমরা তো কিছু কেসের বই কিন্তু থাকে, কেসের বইগুলো আপনারা একটু ফলো করবেন। কেসের বইগুলোতে দেখা যায় যে কেসের ম্যাডামরা যেভাবে করে হচ্ছে ছোট ছোট কোশ্চেন করে, এরকম ছোট ছোট কিছু কোশ্চেন কিন্তু আপনাদের এসবিএ তে মানে লেজ প্যাচায় প্যাচায় দিয়ে দিতে পারে, ওখানে খুব সুন্দর করে অ্যান্সার গুলো দেওয়া থাকে। কেসের বইগুলো একটু মানে ফলো করবেন, একটু পড়বেন, তাহলে আপনাদের এই অ্যান্সার গুলো লেখা সুবিধা হবে। আচ্ছা, তারপর দেখেন এক্সপ্লেইন দ্য রিলেশন বিটুইন ডায়াবেটিস, ডিএম এন্ড অ্যামনিওটিক ফ্লুইড প্যাথোলজি। কি হয়, ম্যাটারনাল হাইপারগ্লাইসেমিয়া হয়। ম্যাটারনাল হাইপারগ্লাইসেমিয়া যখন হয় তখন কি করে যে ফিটাল হাইপারগ্লাইসেমিয়া হয়, গ্লুকোজটা আপনার প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে ভিতরে যায়, ফিটাল হাইপারগ্লাইসেমিয়া হয়, হয়ে কি হবে, পলিউরিয়া অফ দ্য ফিটাস। ফিটাস যখন পলিউরিয়া হবে, বাচ্চা বেশি বেশি করে মিকচুরেট করবে এবং সেটা তো হচ্ছে ইউরিনটা একটা ইম্পর্টেন্ট কন্টেন্ট অফ অ্যামনিওটিক ফ্লুইড, তাই না? তাহলে যত বেশি ইউরিন প্রোডাকশন বাড়বে তাহলে তার অ্যামনিওটিক ফ্লুইডের প্রোডাকশনটাও বাড়বে এবং পলিহাইড্রামিউস হবে। আচ্ছা, এক্সপ্লেইন দ্য প্যাথোলজি অফ আইওডি অন পেশেন্টস উইথ ডিএম। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে ডিএম এর পেশেন্টদের আপনার আইওডি কেন সাইলেন্টলি সাডেন আইওডি হয়ে যায়। দেখেন তিনটা ব্যাপার, একটা হচ্ছে ফিটাল হাইপোগ্লাইসেমিয়া। At the time of delivery there is maternal hypoglycemia, and maternal hypoglycemia যখন হয় তখন maternal hypoglycemia কে ফলো করে ফিটাল হাইপোগ্লাইসেমিয়া। ফিটাল হাইপোগ্লাইসেমিয়া যখন হয় তখন হচ্ছে অক্সিজেন কনজাম্পশনটা বেড়ে যায় এবং সাম সর্ট অফ ফিটাল হাইপোক্সিয়া হয়। হাইপোক্সিয়া যখন হয় ব্রেইন ড্যামেজ হয় এবং ডেথ, এইটা একটা ফ্যাক্টর। তারপরে কি থাকে, সে একই কথা, ফিটাল হাইপোক্সিয়া যখন থাকে তখন কি হয়, অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হইতে থাকে। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস যখন হয় সেখান থেকে ফিটাল মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করে এবং মেটাবলিক অ্যাসিডোসিস থেকে ফিটাল ডেথ হয়।
আরেকটা কি, নর্মালি তো একটা হাইপারগ্লাইসেমিক স্টেটে থাকে বাচ্চা, হাইপারগ্লাইসেমিক স্টেটে থাকে দেখে ব্লাডের হাইপার ভিসকোসিটি হয়, হাইপার ভিসকোসিটি থেকে পলিসাইথেমিয়া ডেভেলপ করে, এন্ড পলিসাইথেমিয়া থেকে মাইক্রোথ্রম্বাই ফর্মেশন হয়, সেখান থেকেও হচ্ছে আইইউটি হয়। আচ্ছা, হাউ উইল ইউ মনিটর দ্য পেশেন্ট? এখানে ফিটাল এবং ম্যাটার্নাল মনিটরিং দুই ভাগে আসবে, কিন্তু মেইন ইম্পর্টেন্ট কথা কিন্তু হচ্ছে ফিটাল মনিটরিং। ফিটাল মনিটরিং এ তাহলে আমাদের কি কি করতে হবে, আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ট্রাইমেস্টার ভাগ করে দেখবো। হ্যাঁ, আমরা আর্লি সোনোগ্রাফি করবো ভায়াবিলিটি দেখার জন্য, ম্যাটার্নাল সেরাম আলফা ফিটোপ্রোটিন ম্যাটার্নাল সেরাম প্যাপে এন্ড বিটা ইসিজি দেখবো। তারপর ওই ইউজিটা তো উপরে চলে গেছে। ইউএসজি ইভালুয়েশন করব বিটুইন 11 to 14 উইকস ফর হচ্ছে ডিটেক্টিং ক্রোমোজোমাল অ্যানোমালি। সেকেন্ড ট্রাইমেস্টারে আবার হচ্ছে আমরা ডিটেল অ্যানোমালি স্ক্যান করব, সেটা কবে করব, 18 থেকে 20 সপ্তাহে। ম্যাটার্নাল সেরাম আলফা ফিটোপ্রোটিন দেখবো, ফিটাল ইকো করব 24 সপ্তাহে বা 22 থেকে 24 সপ্তাহে। আম্বিলিকাল আর্টারি ডপলার করব হচ্ছে টু অ্যাসেস দ্য ইউট্রোপ্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি। থার্ড ট্রাইমেস্টারে হচ্ছে আমরা গ্রোথ মনিটর করব এবং ম্যাক্রোসোমিয়া বা পলিহাইড্রামিনাস হচ্ছে কিনা সেটা খেয়াল করতে হবে। ডেইলি ফিটাল কিক কাউন্ট বা মুভমেন্ট চার্ট বানাইতে হবে এবং বায়োফিজিক্যাল প্রোফাইল করতে হবে। আচ্ছা, ম্যাটার্নাল মনিটরিং এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট কথা কি, যে আমাকে ব্লাড গ্লুকোজটা মনিটরিং করতে হবে এবং ইউগ্লাইসেমিক স্টেজটা মেনটেন করার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে মেইনলি ম্যাটার্নাল মনিটরিং এর কথা, আর বাকিটা হচ্ছে ফিটাল মনিটরিং। আচ্ছা, গেল। এরপর 5 নাম্বার, 18 years old patient comes to you with history of missed period for 2 months and acute lower abdominal pain for last 6 hours. আচ্ছা, আমরা কি পাবো, পেশেন্টটাকে হচ্ছে আমরা পেইল পাচ্ছি with cold clammy skin and altered level of consciousness. হ্যাঁ, what are the immediate approach to this patient? তাহলে ইমিডিয়েট অ্যাপ্রোচটা হচ্ছে আপনার কি করব, হসপিটালাইজেশন, কাউন্সিলিং এবং অ্যাসেস করতে হবে এবিসি অ্যাপ্রোচে এয়ারওয়ে ব্রেদিং সার্কুলেশন, এবং তারপর হচ্ছে আমরা এবিসি অ্যাপ্রোচকে মনিটরিং করতে হবে। হ্যাঁ, পালস, ব্লাড প্রেশার, টেম্পারেচার, হোয়াইট বোর্ড চ্যানেল ওপেন করব, ব্লাড গ্রুপিং এ পাঠাবো, ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, ক্যাথেটারাইট করে ইউরিন আউটপুট চার্ট মেনটেন করতে হবে, এবং পালস, ব্লাড প্রেশার, ইউরিন আউটপুট, রেসপিরেটরি রেট এভরি 30 মিনিটস চেক করব, আর ইমিডিয়েট প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর ল্যাপারোটমি। এই হচ্ছে আপনার ইমিডিয়েট ম্যানেজমেন্ট, আপনি কি করবেন। হ্যাঁ, পেশেন্টটাকে রেডি করলেন। আচ্ছা, মেনশন দ্য রিস্ক ফ্যাক্টরস ফর দিস কন্ডিশন। এই একটোপিকের রিস্ক ফ্যাক্টর নিয়ে আর কিছু বলতেছি না, এটা তো আমরা সবাই পারি, ছোটবেলা থেকে পড়ে আসতেছি, দত্তেরই কথাবার্তা। আচ্ছা, রাইট ডাউন অ্যাবাউট দ্য মেডিকেল ম্যানেজমেন্ট অফ দ্য একটোপিক প্রেগনেন্সি। দেখেন, এটা আবার কি কথা বলছে, মেডিকেল অ্যাবাউট দ্য মেডিকেল ম্যানেজমেন্ট, একটা শর্ট নোট টাইপের কোশ্চেন কিন্তু দিয়ে দিচ্ছে এখানে, তাই না? তাহলে শর্ট নোট টাইপের যেহেতু কথাবার্তা, আপনাকে মোটামুটি সবই কভার করতে হবে। মেডিকেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমার ক্রাইটেরিয়া কি কি? ক্রাইটেরিয়া হচ্ছে পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক থাকবে, কমপ্লায়েন্ট থাকবে, হেমোডাইনামিক্যালি স্টেবল থাকবে, বিটা ইসিজি লেভেল লেস দ্যান 3000, টিউবাল ডায়ামিটার লেস দ্যান 4 সেন্টিমিটার উইদাউট এনি ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি, অ্যান্ড দেয়ার ইজ নো ইন্ট্রাঅ্যাবডোমিনাল হেমোরেজ। এগুলো হচ্ছে আপনার ক্রাইটেরিয়া। এখন আপনি ড্রাগ কি দিবেন? সিঙ্গেল ডোজ অফ মেথোট্রেক্সেট 50 মিলিগ্রাম পার মিটার স্কয়ার কমনলি গিভেন আইএম, এটা আমরা দেই। মনিটরিং কিভাবে করব? বিটা ইসিজি ডে 4 ডে 7 এ দেখবো। যদি ডিক্লাইনিং বিটা ইসিজি থাকে যে 15%, তাহলে আমরা হচ্ছে উইকলি ফলো আপ করে করে যতদিন না পর্যন্ত লেস দেন 10 হচ্ছে আমরা ফলো আপে যাব। কিন্তু যদি 15% সমান ডিক্লাইন না করে, তাহলে আমরা সেকেন্ড ডোজ অফ মেথোট্রেক্সেট দিব অন ডে 7 এ। এবং এটার সাথে কিছু সাইড ইফেক্ট কি কি হইতে পারে, মেথোট্রেক্সেটের কন্ট্রা ইন্ডিকেশন কি কি হইতে পারে, এগুলো হচ্ছে একটু লিখে দিতে হবে, ঠিক আছে? সাইড ইফেক্টের মধ্যে কি কি থাকবে? ফ্ল্যাটুলেন্স, মিউকোসাইটোসিস, গ্যাস্ট্রেন্টারাইটিস, হেপাটাইটিস, অ্যানিমিয়া, বোন ম্যারো ডিপ্রেশন, এগুলো। আর কন্ট্রা ইন্ডিকেশন কি? ব্রেস্ট ফিডিং, সিগনিফিকেন্ট অ্যানিমিয়া, হেপাটিক, রেনাল আর হেমোলাইটিক ডিসফাংশন, ইমিউন ডিফিসিয়েন্সি স্টেট। রিলেটিভ কি? সেন্সিটিভিটি টু মেথোট্রেক্সেট, এমব্রায়োনিক কার্ডিয়াক মোশন, অ্যাক্টিভ পালমোনারি ডিজিজ, সেসেশনাল স্যাক মোর দ্যান 3.5 সেন্টিমিটার। এগুলো হইলে আমরা দিতে পারবো না। আচ্ছা, তারপর 6 নাম্বার দেখেন, 35 years old patient comes to you with offensive pervaginal discharge for last 6 months. What are the possibilities?
আচ্ছা, পারভাজিনাল ডিসচার্জে তাহলে ডিডি কি কি থাকে? অ্যাকিউট পিআইডি হইতে পারে, সিআইএন বা সার্ভাইকাল ম্যালিগনেন্সি, সেপ্টিক অ্যাবর্শন ফলোইং ইনসারশন অফ আইইউডি। তাহলে ইনভেস্টিগেশন গুলো সেম একইভাবে, অ্যাকিউট পিআইডি এর জন্য আপনি কি কি ইনভেস্টিগেশন পাঠাবেন, সিআইএন এর জন্য আপনি কি কি ইনভেস্টিগেশন পাঠাবেন, অ্যাবর্শনের চিন্তা করলে কি কি ইনভেস্টিগেশন পাঠাবেন, এবং কপারটি আছে ভিতরে এটা চিন্তা করলে কি কি ইনভেস্টিগেশন পাঠাবেন, সব লিখতে হবে। অর্গানিজম আইডেন্টিফাই করার জন্য আমরা তিনটা ট্রিপল সোয়াব টেস্ট, হাইভাজেনা, ইউরেথ্রাল এন্ড এন্ডোসার্ভাইকাল সোয়াব। ব্লাডে আমরা কমপ্লিট ব্লাড কাউন্ট দেখবো, লিউকোসাইটোসিস বা অ্যানিমিয়া দেখবো। অ্যাকিউট পিআইডি এবং সেপ্টিক অ্যাবর্শনে হচ্ছে এগুলো অল্টার্ড হবে। ব্লাড গ্রুপ লাগবে, ব্লাড ফর কালচার সেন্সিটিভিটি। ইউরিন আরইসিএস দেখবো, লোয়ার অ্যাবডোমেন হচ্ছে সোনোগ্রাফি করব। পিআইডি তে আমরা কি পাইতে পারি? ডাইলেটেড এন্ড ফ্লুইড ফিল্ড টিউব, ফ্লুইড ইন পাউচ অফ ডগলাস এন্ড অ্যাডনেক্সাল ম্যাস পেতে পারি। কার্সিনোমা সার্ভিক্স যদি থাকে তাহলে আমরা সোনোগ্রাফিক্যালি মেটাস্টেটিক গ্রোথ পেতে পারি। সেপ্টিক অ্যাবর্শন হলে প্রোডাক্ট অফ কনসেপশন পাবো। আইওসিডি যদি থাকে তাহলে কপারটি ইন দ্য ইউট্রাইন ক্যাভিটি। সার্ভাইকাল বায়োপসি করতে পারি, অ্যান্টিক্লামেডিয়াল অ্যান্টিবডি দেখতে পারি পিআইডির জন্য। তাহলে এই সব ইনভেস্টিগেশন গুলো আমরা করব। এখন হাউ উইল ইউ ট্রিট দ্য পেশেন্ট? জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে তো কিছু জাতীয় কথা একদম আপনারা মুখস্থ করে ফেলবেন, সব জায়গায় এগুলো লাগায় দেওয়া যায়। কাউন্সিলিং, রিঅ্যাসুরেন্স, কারেকশন অফ অ্যানিমিয়া, ইমপ্রুভমেন্ট অফ জেনারেল হেলথ কন্ডিশন, এগুলো কিন্তু সবগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আচ্ছা, স্পেসিফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে পিআইডি। পিআইডি তে আপনি তো প্রথমে আউট পেশেন্ট ট্রিটমেন্ট দিবেন, তাই না? তাহলে হচ্ছে ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক, আমাদের আউট পেশেন্টের যে ট্রিটমেন্টটা আছে, সেফট্রাইজিন 200 to 50 মিলিগ্রাম আয়ন সিঙ্গেল ডোজ, অর সেফোটিক্সিম 2 গ্রাম আয়ন সিঙ্গেল ডোজ এন্ড প্রোবেনেসিড। তারপর হচ্ছে ডক্সি আর মেট্রো দিব 14 দিন করে। সেপ্টিক অ্যাবর্শনের ম্যানেজমেন্ট কি? ফ্লুইড ম্যানেজমেন্ট অফ এন্ডোটক্সিক শক, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, আফটার অ্যান্টিবায়োটিক কভারেজ আমরা ইভাকুয়েশন করব। সিএসআরবি যদি হয় তাহলে ম্যানেজমেন্ট অ্যাকর্ডিং টু দ্য স্টেজ। আইওসিডি হচ্ছে রিমুভ করব অ্যান্টিবায়োটিক কভারেজে রেখে। এই তারপর 7 নাম্বার, a 42 years old lady para 3 comes to you with recurrent attacks of postpartum bleeding for last 6 months. On examination you found the cervix is broad and barrel shaped. How will you evaluate the patient? আচ্ছা, তাহলে ইভালুয়েশনের মধ্যে আপনার হিস্ট্রিতে হচ্ছে পিভি ব্লিডিং এর আমার অ্যামাউন্ট কিরকম, ডিউরেশন কিরকম, ফাউল স্পেলিং ডিসচার্জ আছে কিনা, তারপর হচ্ছে পেলভিক পেইন, ব্যাক মানে পেইনটা যদি থাকে পেলভিসে, ব্যাক, গ্রোইন, লেগ ইডিমা, এসব ফিচার আছে কিনা, এগুলো কি আমাকে হেল্প করবে? মেটাস্টেসিস আসছে কিনা সেদিকে দেখতে হেল্প করবে না? ফিটাস অফ মেটাস্টেসিস যেমন হচ্ছে বাওয়েল কমপ্লেন, ব্লাডার কমপ্লেন, এগুলো আছে কিনা আমি দেখবো। আচ্ছা, জেনারেল এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশনের মধ্যে আমি বিএমআই দেখবো, ট্যাকিকার্ডিয়া, হাইপোটেনশন এগুলো আছে কিনা দেখবো, অ্যানিমিয়া, জন্ডিস, ইডিমা, লিম্ফ নোড এক্সামিনেশন করবো, পার অ্যাবডোমিনালি এনি প্যালপেবল ম্যাস এবং অ্যাসাইটিস পাচ্ছি কিনা। আচ্ছা, পার ভ্যাজাইনাল এক্সামিনেশন, ইন্সপেকশনে হচ্ছে ভালভা, ভ্যাজাইনা, পেরিনিয়ামটা চেক করবো, পিভি ব্লিডিং বা ডিসচার্জ আছে কিনা দেখবো। পার স্পেকুলামে লেশনটা যদি দেখি, এখানে কিন্তু আমাদের লেশনটা বলেই দিছে যে ফাউন্ড ব্রড ব্যারেল শেপ, তাহলে আমার পার ভ্যাজাইনালে আমি এটাই পাচ্ছি যে এন্ডোফাইটিক একটা গ্রোথ, বিগ ব্যারেল শেপ সার্ভিক্স উইদাউট এনি এভিডেন্স অফ গ্রোথ। বায়োম্যানুয়ালে আমরা কি পাইতে পারি? আমরা ইউজুয়ালি পাই হচ্ছে হার্ট ফিক্সড উইথ আন্ডারলাইং স্ট্রাকচার, ব্লিডস অন প্লাচ, ফ্লায়াবল। রেক্টোভ্যাজিনাল এক্সামিনেশনে প্যারামেট্রিয়াম ইনভলভ হয়েছে কিনা, রেক্টাল মিউকোসা ইনভলভ কিনা। এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া ইফ নিডেড আমরা করব। ইনভেস্টিগেশন আমরা ডায়াগনস্টিক পারপাসে বায়োপসি করব, এটা হচ্ছে কনফার্মেটরি। স্টেজিং এর জন্য আমরা সোনোগ্রাফি করব, এমআরআই দিয়ে আমরা ডেপথ এন্ড এক্সটেনশন দেখতে পারবো, সিটি স্ক্যান দিয়ে ডিস্টেন্ট মেটাস্টেসিস দেখবো, আর হচ্ছে সিস্টোস্কোপি, প্রোক্টোস্কোপি, পালপোস্কোপি ইফ নিডেড আমরা দেখতে পারি, আর হচ্ছে চেস্ট এক্সরে করবো। আচ্ছা, মেনশন দ্য ট্রিটমেন্ট প্ল্যান ইফ শি ইজ ইন দ্য আর্লি স্টেজ অফ সিএসআরভিস। আর্লি স্টেজ বলতে বোঝায় হচ্ছে আপ টু স্টেজ 2A। তাহলে আপ টু স্টেজ 2A পর্যন্ত হচ্ছে আর্লি স্টেজ অফ সিএসআরভিস এর ট্রিটমেন্ট প্ল্যান কি কি হতে পারে? আপনি সার্জারিও বলবেন, ফার্টিলিটি স্পেয়ারিং সার্জারি, সার্ভাইকাল কোনাইজেশন হতে পারে। ডেফিনিটিভ ট্রিটমেন্ট যদি নো লিম্ফোভাস্কুলার ইনভেশন, তাহলে টাইপ 1 হিস্টেক্টমি, লিম্ফোভাস্কুলার ইনভেশন হলে টিএইচ উইথ পেলভিক লিম্ফ নোড ডিসেকশন। 1A2 তে হচ্ছে টাইপ 2 হিস্টেক্টমি with pelvic lymph node dissection, fertility sparing যদি করতে চাই conization বা radical trachelectomy with pelvic lymph node dissection। আচ্ছা, 1B1, 1B2, 2A1 এর ক্ষেত্রে ফ্যামিলি কমপ্লিট হলে টাইপ 3 বা হচ্ছে রেডিকাল হিস্টেক্টমি উইথ পেলভিক লিম্ফ নোড ডিসেকশন। তাহলে আর হচ্ছে এই 2A2 তে হলে বা 1B3 তে আমরা কি করতে পারি? এগুলো নরমালি বাল্কি টিউমার গ্রুপ, তো এগুলো প্রিফার্ড ম্যানেজমেন্ট হচ্ছে সিসিআরটি, তবে সার্জারিও করা যাইতে পারে। তাহলে এভাবে করে আপনার ম্যানেজমেন্টটা হচ্ছে লিখে দিবেন। আচ্ছা, তারপর 8,
A 35 years old para-zero obese patient comes to you with complaints of subfertility for a long time. She has infrequent cycle with average flow and has grown fine facial hair. Her thyroid status is normal. Most probable diagnosis is PCO with subfertility. তাহলে how this condition causes subfertility. তাহলে এটা দেখেন যে লেপটিন, ইনসুলিন এক্সেস বা হাইপার অ্যান্ড্রোজেনিমিয়া যদি থাকে, এই ফ্যাক্টর গুলো কি করে পালসেটালিটি অফ জেনারিসটা ইনক্রিজ করে। জেনারিসের পালসেটালিটিটা বাড়লে পালস ফ্রিকোয়েন্সি অফ এলএইচ ইনক্রিজ করে অ্যাজ জেনারিস ইজ মোর সাসেপ্টেবল টু এলএইচ। হ্যাঁ, তাহলে এফএসএইচটা কমে যায় ইন রিলেশন টু এলএইচ। এলএইচ এফএসএইচ রেশিওটা অল্টার্ড হয়, এলএইচটা বাড়ে, সার্কুলেটরি অ্যান্ড্রোজেন বাড়ে, and peripheral conversion of androgen to estrogen হয়, negative feedback effect to FSH, so follicular maturation হয় না, anovulation হয়। anovulation যদি হয়, anovulation সাথে হচ্ছে আদার মানে ফ্যাক্টরস লাইক হাইপারপ্রোলাক্টিনিমিয়া সবকিছু মিলে লিডস টু সাবফার্টিলিটি। আচ্ছা, লং টার্ম কনসিকুয়েন্সেস অফ দিস কন্ডিশন, এটা নিয়ে আর কিছু বলতেছি না, এটা একদম বইয়ের কথা, দত্ত থেকেই তুলে দেওয়া, এটা একটু দত্ততে দেখে নেবেন। আচ্ছা, এখন হচ্ছে এসবিএফ। What is the greatest risk factor for placental abruption? Which pregnancy, fibroid uterus, placental abruption in previous pregnancy, preeclampsia, previous LUCS. এটা হচ্ছে placental abruption in previous pregnancy. 2. A 21-year-old woman presents at the emergency department with vaginal spotting and lower abdominal pain. She has a positive pregnancy test and beta HCG is 25,062 international unit per liter. She is found to have evidence of tubal ectopic pregnancy on USG. After counseling, she chooses to have medical management. What is the most appropriate management? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে মেথোট্রেক্সিন, এটা হচ্ছে আরসিওজি প্রোটোকল। আমরা 50 মিলিগ্রাম দেই, এটা হচ্ছে ওরা 75 মিলিগ্রাম আইএমডি। আচ্ছা, a 33-year-old woman is known HIV is seen in the genitourinary clinic. She has not commenced antiretroviral therapy. She describes deep dyspareunia, bilateral pelvic pain, and increased vaginal discharge. She is otherwise well and apyrexial. Serum inflammatory markers are normal. She is treated for suspected PID. What is the most appropriate treatment? তাহলে কি থাকবে? স্ট্যান্ডার্ড 2 weeks antibiotic treatment এটা। আচ্ছা, তারপর ডি 4 নাম্বার, a 27 years old woman presents at 26 weeks of gestation with 2-day history of painful genital lesion. She does not recall having any previous episode. On examination, she has labial vesicles which are tender to touch. She is diagnosed with genital herpes. What is the most appropriate management? কি হবে? Referral to a genitourinary physician for treatment in line with her condition. 5. A 32-year-old woman presents with a 7-year history of painful period and 3-year history of primary subfertility. Her serum FSH level is 6.8 international unit per ml and LH is 6.7 international unit per ml. Pelvic ultrasound was remarkable and her partner's semen analysis was normal. What is the most appropriate investigation for this woman? That was a laparoscopy and dye test. A 40-year-old woman at 28 weeks of gestation presents at the delivery suite with a 4-hour history of absent fetal movement and abdominal pain. On examination, she is pale and a hard, tender abdomen, no fetal heart audible. What is the most immediate plan of management? হ্যাঁ, তাহলে এটা কি থাকবে? পেশেন্টটা হচ্ছে পেল এবং টেন্ডার হার্ট, টেন্ডার অ্যাবডোমেন এবং কোনো ফিটাল হার্ট সাউন্ড পাচ্ছে না। তাহলে কি এই পেশেন্টটাকে আগে আমার ইন্ট্রাভেনাস অ্যাক্সেস করে রিসাসিটেট করতে হবে, তারপর আমি বাকি সবকিছু করবো। ডি, ইন্ট্রাভেনাস অ্যাক্সেস এন্ড রিসাসিটেট। আচ্ছা, 7. A 41-year-old grand multiparous woman has a vaginal delivery. The midwife reports that she feels dizzy and has now collapsed in a pool of blood while walking to the toilet. What is the most appropriate initial management? তাহলে কি করতে হবে? আমার কল ফর ইমিডিয়েট হেল্প, এটা হচ্ছে আমার 1 নাম্বার কাজ। এ, কল ফর ইমিডিয়েট হেল্প। A 32-year-old woman admitted to hospital 10 days after first trimester miscarriage. She complains of abdominal pain, increased vaginal bleeding, and offensive smelling discharge.
An ultrasound scan reveals evidence of retained product of conception of 45 into 50 to 37 millimeter. What is the most appropriate management? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে কি থাকবে যে ইন্ট্রাভেনাস অ্যান্টিবায়োটিক অ্যান্ড ইভাকুয়েশন অফ দ্য রিটেন প্রোডাক্ট অফ কনসেপশন। সি 9. A 39-year-old woman attends the gynecological clinic complaining an increasingly irregular menstrual cycle and mood swings with weight gain, hormone profile showing FSH 32 international units per liter, LH 4, estradiol 52, prolactin 215, thyroid function test is normal. What is the most probable diagnosis? এটা কি polycystic ovarian syndrome. 10. A 33-year-old woman attends the gynecologic clinic for investigation of a recurrent first trimester miscarriage. A thrombophilia screen has been performed as a part of routine examination. Which of the following result would most likely suggest an acquired thrombophilia rather than an inherited? তাই এটা কি হবে অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি। এটা হচ্ছে বাকিগুলো হচ্ছে ইনহেরিটেড এর দিকে বেশি যায়, অ্যাকোয়ার্ড থ্রোম্বোফিলিয়া যেটা সেটা হচ্ছে অ্যান্টিকার্ডিওলিপিন অ্যান্টিবডি। আচ্ছা, a 37-year-old woman seen in the gynecology outpatient clinic complaining of a profuse fishy smelling thin gray vaginal discharge. Microscopy shows the presence of clue cell. The whip test is possible. Which is the most likely causative agent? এটা তো Gardnerella vaginalis. A 26-year-old nulliparous woman attends a colposcopy clinic following an abnormal smear test. A biopsy is taken and the colposcopy shows dysplastic changes typical of cervical intraepithelial neoplasia. Which of the following is the histological change seen in the dysplasia? তাহলে কি থাকবে? এটা হচ্ছে hyperchromatism. এটা হবে। 13. Which of the following is recognized risk factor for development of cervical cancer? আচ্ছা, এটা হচ্ছে আপনার ইউজ অফ ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এটা কিন্তু একটা রিকগনাইজড রিস্ক ফ্যাক্টর ফর সিএসআরপি, বাকিগুলা না। আচ্ছা, a 56-year-old woman attends the gynecology outpatient clinic with a history of postmenopausal bleeding. A pelvic ultrasound shows an endometrial thickness of 6 millimeter. Following an endometrial papilla biopsy and MRI, a diagnosis of 1A endometrial carcinoma is made. Which of the following is the risk factor for হচ্ছে endometrial carcinoma? তাহলে এটা হচ্ছে ওবেসিটিটা হবে, বাদ বাকিগুলোর মধ্যে ওবেসিটি। A 27-year-old woman has a smear test as a part of UK screening program. Following abnormal results, she attends the colposcopy clinic or colposcopy. The whitened appearance of her cervix on application of acetic acid is suggestive of human papillomavirus infection. Which of the following HPV subtype is high risk in the development of CI, cervical intraepithelial neoplasia? এটা হচ্ছে HPV 16. Which of the following ovarian tumor is responsible for the majority of ovarian malignancy? এটা হচ্ছে serous cystadenocarcinoma. A 33-year-old nulliparous woman referred to the recurrent miscarriage clinic by general practitioner. She has 4 consecutive first trimester miscarriage. She would like preconception advice and investigation. Which of the following is an acquired thrombophilia? Antiphospholipid antibody syndrome. A primary gravida comes to you with early labor pain. On parvaginal examination, you found the posterior fontanelle near the sacroiliac joint and anterior fontanelle is found more easily than the posterior fontanelle. What is the presentation or position of the baby? এটা কি হবে তাহলে? এটা হচ্ছে occiputo posterior position. The monochorionic diamniotic type of twin should have total ANC. That's a total number of ANC 11. A patient with over diabetes should achieve a HbA1c value prior conception is less than or equal to 6.5%. A 29-year second gravida mother came to you with a USG showing monoamniotic monochorionic twin with a single fetal demise. The dead fetus shows the features of hydrus fetalis. The other fetus is healthy. The blood group of the mother is AB negative and father is O positive. What is the most common cause of hydrus in this case? এটা হচ্ছে congenital heart block হবে। Most commonly involved input number জি আপু
একুশের একটু এক্সপ্লেনেশনটা একটু বলেন। আচ্ছা আপু, আচ্ছা দেখেন এক্ষেত্রে হচ্ছে যদিও মেইনলি মনে হতে পারে যে আইসোইমিউনাইজেশন হইতে পারে যেহেতু ব্লাড গ্রুপটা পজিটিভ নেগেটিভ, কিন্তু একটা হচ্ছে মনোঅ্যামনিওটিক মনোকোরিওনিক টুইন, তাই না? তার মানে তার কি সবকিছু এক, তাইলে দুইটা বাচ্চাতে যদি আমার কোনো এক্সটার্নাল কারণে কোনো প্যাথোলজি হয় তাহলে দুইটা বাচ্চার কিন্তু একই রকমের প্যাথোলজি হবে। আলাদাভাবে একটা বাচ্চা এফেক্টেড হচ্ছে একটা বাচ্চা ভালো আছে এটা কিন্তু হওয়ার কথা না যদি এক্সটার্নাল কোনো ফ্যাক্টর কাজ করে। এখানে হচ্ছে বাচ্চার, কিন্তু যদি বাচ্চার কোনো মানে কি বলে এটাকে ইন্ট্রিনসিক ফ্যাক্টর হয়ে থাকে তাহলে আপনার দুইটা বাচ্চা যে একইভাবে এফেক্টেড হবে সেটা নাও হতে পারে। এখানে একটা বাচ্চা এরকম সিঙ্গেল ফিটাল ডিমাইস হয়েছে, তার হচ্ছে হাইড্রোপসের ফিচার গুলো আছে, এগুলো হচ্ছে নন ইমিউন হাইড্রোপসের মধ্যে যাবে। এবং নন ইমিউন হাইড্রোপসের মোস্ট কমন কজ হচ্ছে কনজেনিট মানে কার্ডিয়াক অ্যাবনরমালিটি কারণে নন ইমিউন হাইড্রোপস হয়। তো এখানে বাকি যা যা আছে তার মধ্যে কার্ডিয়াক অ্যাবনরমালিটি যেহেতু কনজেনিটাল হার্ট ব্লক দেওয়া, তাই এটার অ্যান্সার হচ্ছে কনজেনিটাল হার্ট ব্লক। যদি মনোঅ্যামনিওটিক মনোকোরিওনিক না থাকতো তাহলে অবশ্যই আপনার এটা অ্যান্সার হচ্ছে আইসোইমিউনাইজেশন হইতো, কিন্তু যেহেতু মনোঅ্যামনিওটিক মনোকোরিওনিক বাচ্চা তাহলে এক্সটার্নাল কজ হইলে একই প্যাথোলজি হইতো দুইটার। ঠিক আছে? জি। আচ্ছা 22 মোস্ট কমনলি ইনভলভ লিম্ফ নোড ইন সিএস সার্ভিক্স ইজ, এটা হচ্ছে অবটুরেটর নোড। 23 which of the following infection is associated with IUCD users? আচ্ছা এখানে হচ্ছে এটা অ্যাক্টিনোমাইসিস যেটা সেটা IUCD তে বেশি হয়। which one is not an ovarian cause of hirsutism? আচ্ছা এগুলো যেটা হার্সুটিজমের কজ যা দেওয়া আছে সেখান থেকে হিয়ারেন সিনড্রোমটা হচ্ছে ওভারিয়ান কজ না। 25 a patient came to you with primary PPH due to atonic uterus. Highest dose of misoprostol that can be used in this case, highest dose হচ্ছে 1000 microgram per rectum। এটা আচ্ছা এখন হচ্ছে অস্পিতে হচ্ছে এটা একটা ছবি ছিল আপনাদের, এটা একটা কনজয়েন্ট টুইন। এটা যেহেতু ডিসক্রাইব দ্য পিকচার, ডিসক্রাইব হইলে আপনাকে কনজয়েন্ট টুইনের মধ্যে একটু বলে দিতে হবে যে ফিটাল হেডটা হচ্ছে সেম লেভেলে থাকে, thoracic cage এর প্রক্সিমিটিতে থাকে এবং হচ্ছে কন্টিনিউয়াস এক্সটার্নাল স্কিন টেক্সচার এগুলা হচ্ছে থাকে কনজয়েন্ট টুইনে। ইনসিডেন্স কত? ইনসিডেন্স হচ্ছে 1 in 200 ইন মোনোজাইগোটিক টুইন এবং 1 in 900 ইন ওভারঅল অল টুইন। তাহলে প্যাথোলজিটা কি? প্যাথোলজিটা হচ্ছে ডিভিশন অকার্স আফটার 2 weeks অফ দ্য ডেভেলপমেন্ট অফ এমব্রায়োনিক স্যাক, এই হচ্ছে প্যাথোলজি। আচ্ছা 2 নম্বরের যেটা ছিল 2 নম্বর সিনারিওটা অনুযায়ী হচ্ছে এটা একটা ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম। রিস্ক ফ্যাক্টর হচ্ছে দত্তেরই কথাবার্তা, এগুলোই হচ্ছে আপনার রিস্ক ফ্যাক্টর এবং হাউ উইল ইউ ম্যানেজ ইট। আচ্ছা এখানে কিন্তু ম্যানেজমেন্টটা একটু বড়, এত সময় আপনারা পাবেন না রিটেনে লেখার সময়, যতটুকু শর্টকাটে করে লেখা যায়। তাহলে মেইন ম্যানেজমেন্ট এটা কি? এটা হচ্ছে সাপোর্টিভ ম্যানেজমেন্ট হবে। মডারেট সিভিয়ার কেসে রোগীগুলোকে আমরা অ্যাডমিট করতে পারি, আমরা মনিটর করব হচ্ছে ইনভেস্টিগেশন দেখে সিবিসি, লিভার ফাংশন, রেনাল ফাংশন টেস্ট, কোয়াগুলেশন প্রোফাইল এগুলো, অক্সিজেন স্যাচুরেশন মেইনটেইন করব। তারপরে হচ্ছে ওরাল ফ্লুইড দিতে হবে, রেসপিরেটরি ডিস্ট্রেস রিলিফ করার জন্য হচ্ছে ইফ নিডেড প্যারাসিন্থেসিস করা লাগতে পারে, অ্যালবুমিন দিতে পারি। পেইন কন্ট্রোল করব হচ্ছে বাই প্যারাসিটামল আর পেথিডিন, এবং হচ্ছে ইন্ট্রাভেনাস কেয়ার ম্যানেজমেন্ট মে বি নিডেড, সার্জারি ইজ রেয়ারলি ইন্ডিকেটেড। ঠিক আছে, এটা পুরো ম্যানেজমেন্টে লেখা আছে, এটা তো অস্পির জন্য একটু ছোট করে লিখবেন আপনারা। আচ্ছা এই হচ্ছে আপনাদের মোটামুটি প্রেজেন্ট আজকের এটার সলভ ক্লাস শেষ। এখন এখান থেকে কি কোনো কিছু আপনাদের কনফিউশন আছে বা কোনো কিছু নিয়ে ডিসকাস করার দরকার আছে? না হলে হচ্ছে অনেক লম্বা হয়ে গেছে ক্লাস, 3 ঘন্টা প্রায়, ক্লাস শেষ করে দিব। আপু সামনে তো মিড টার্ম, আমাদের একটা টিপস এন্ড ট্রিক্স টাইপের কোনো ক্লাস হলে ভালো হতো, এখন খুব কনফিউশন লাগতেছে সবকিছুতে। কনফিউশনের কিছু নাই আপু, টিপস এন্ড ট্রিক্স এর ক্লাস হওয়ার কথা, তারপরে আমি ভাইয়াদের সাথে আপনারাও একটু যোগাযোগ করবেন। আর ক্লাস হওয়ার কথা এটা হয়তো বা কিছুদিনের মধ্যে বলে দিবে, প্রতি সেশনেই তো হয়, তাহলে এই সেশনেও নিশ্চয়ই হবে। আর টেনশনের কিছুই নাই, কনফিডেন্টলি সব কোশ্চেনের অ্যান্সার করে দিয়ে আসতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় টিপস। কোনো কোশ্চেনের অ্যান্সার ছেড়ে দিয়ে আসলে কিন্তু পাস করাটা ডিফিকাল্ট। অ্যান্সার যদি সব করে দিয়ে আসেন কিছু না কিছু মানে পাওয়াই যাবে, অ্যান্সারটা করে দিয়ে আসবেন। আর এটাই দুঃখ সব থেকে। জি আপু, পড়ারই সময় হয় না, এটাই দুঃখ। আর এটা তো হচ্ছে মেয়েদের লাইফের ট্র্যাজেডি, কিছু করার নেই, সবাই একইভাবে পড়তেছে, সবাই আপনার মতোই টাইম পাচ্ছে, তো ওইটা চিন্তা বাদ দিয়ে যতটুকু টাইম পান ওইটুকু ইউটিলাইজ করতে থাকেন।
আর দেখা যাবে অনেক কিছু হচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা যেটা করি, হসপিটালে যা করি ওখান থেকে অনেক কিছু কিন্তু লেখা যায়। তো জাস্ট জেনেসিসের সাথে সাথে পড়াটা কন্টিনিউ করার চেষ্টা করেন, আর ইনশাল্লাহ বাকিটা সব ভালো হবে। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আজকে ক্লাস শেষ করে দিচ্ছি এখানেই।